এটা আবার কি পাচ্ছি দেখেন, বাবা কেন বলেন বড় পাথর থেকে? আচ্ছা আচ্ছা, অনেক বড় বড় 3টা পাথর, তাই না? দেখেন এক একটা, এটার আবার কালার ভিন্ন। এই হলো গলব্লাডার পলিপ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, আপনারা সকলেই চিনেন আমাকে, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি। আলহামদুলিল্লাহ আমি এক এক করে এখন 5 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। আপনারা সবাই 5 জন রোগীরই 5 জন আছেন, তাই তো? আমরা আসলে যেটা করি, যেহেতু একই টাইপের সার্জারি, সেই জন্য প্রতিটা অপারেশন শেষে আলাদা আলাদাভাবে না বলে প্রত্যেকটা স্পেসিমেন বা গল ব্লাডার প্রত্যেকের নামে বক্স করা আছে, সেখানে রেখে দেওয়া হয়। যেমন এই দেখা যাচ্ছে মতিউর রহমান, শামীম, শম্পা, তানজিনা, এবার প্রত্যেকের নামে নামে আছে, যাতে কোনোটার সাথে কারোটা মিশে না যায়। এখন আমি একসাথে এখন সবাইকে দেখাবো, দেখানোর শেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব। এটাকে বলে পোস্ট অপারেটিভ কাউন্সিলিং। পোস্ট অপারেটিভ কাউন্সিলিং পাশাপাশি আমি বলে দিব যে আসলে কার পিত্তথলি কি সমস্যা ছিল, বা আগে কি ছিল বা এখন কি পেয়েছি, ঠিক আছে? সেটা তো আপনারা এখন দেখবেনই। আরও একটি বিষয় হলো যে আমরা অপারেশনটা কিভাবে করেছি সেটা তো আপনি এখন দেখছেন না, সেইটা আবার ভিডিওতে ধারণ করা আছে, সেটি আপনারা কাউন্সিলিং শেষে ভিডিওগুলো নিয়ে যাবেন। আমি কিভাবে পেটের ভিতরে পেলাম পিত্তথলিটা, লিভারটা কেমন আছে, কিভাবে পিত্তথলিটাকে লিভার থেকে ডিটাচ করেছি, ছুটিয়েছি, কিভাবে পিত্তথলিটাকে বাইরে বের করেছি, সবকিছু সহ আপনাদেরকে ওটা প্রোভাইড করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পরবর্তী লাইফে এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে। ইভেন আপনারা পরবর্তীতে অন্য কোনো ডিজিজের কারণেও যদি রুগী কোনো সার্জনের কাছে যায়, বিশেষ করে সে কিন্তু আগের এই অপারেশনের ভিডিওটা দেখতে চাবে। তা আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে 5 জনের অপারেশন করলাম, তার মধ্যে 4 জনের পিত্তথলিতে পাথর ছিল, আরেকজনের গল ব্লাডারে পলিপ ছিল। আপনার রোগীর পলিপ ছিল, শম্পা রোগী না, সরি তানজিনা রোগীর পলিপ ছিল। এটা আল্ট্রাসাউন্ড বা পরীক্ষা নিরীক্ষা তাই আসছে, তা এই জন্য। আর বাকি 4টা তো স্টোন, বিভিন্ন হসপিটাল থেকে রেফারও হয়ে আসছেন 2-1 জন, আমি জানি। আলহামদুলিল্লাহ 5 জনের অপারেশনই খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে ল্যাপারোস্কোপিক্যালি উইদাউট এনি কমপ্লিকেশন যাতে অপারেশনগুলো শেষ হয়, নিরাপদভাবে শেষ হয়, সেভাবেই শেষ হয়েছে, কোনো সমস্যা হয়নি। অপারেশন যখন যার শেষ হয়েছে ঠিক 6 ঘন্টা পর থেকে মুখে খেতে পারবে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, আমার মনে হয় রাতে না গেলেও চলবে, সকালে বাসায় যেতে পারবে। আর যাদের বাসা কাছে, প্রয়োজনে রাতে চলে গেলেন, 10টা 11টা 12টার দিকে বাসায় চলে গেলেন, ঠিক আছে? ইউজুয়ালি 6 থেকে 7 ঘন্টা পরে আমরা বাসায় যেতে বলি। তবে এখন যাদের 6 ঘন্টা হয়ে গেছে তারা বাসায় চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে এখন আমি এক এক করে দেখাবো। আমি প্রথমে মতিউর রহমান রোগীর পিত্তথলিটা ওপেন করব। আমরা যদি একটু দেখি, মতিউর রহমান উনি সম্ভবত পুলিশে জব করেন, তাই তো? তাই না? ঠিক আছে, ওনার যেটা হয়েছিল, আমি যেটা অপারেশন করতে গিয়ে দেখলাম যে পিত্তথলির নেক, এই যে পিত্তথলির আবার 4টা অংশ আছে। হ্যাঁ, এটা হলো ফান্ডাস বলে, তারপর বডি, হ্যাঁ, তারপরে নেক, তারপরে ইনফান্ডিবুলাম বা সিস্টিক ডাক, মানে মেডিকেলের ভাষায় কিছু কিছু টার্মস তো। কিন্তু এই যে নেকের কাছে ওনার ফ্যাটের মতো একটা দলা জমা হয়েছিল, যে কারণে অপারেশনটা কিছুটা ডিফিকাল্ট। বাট এই অপারেশনগুলো আমরা যেহেতু নিয়মিত করি, তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আমরা খুব সুন্দরভাবেই শেষ করে আসতে পারছি। আমরা একটু দেখি যে ওনার কী সমস্যা ছিল। পেটে ব্যথা ছিল, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত হয় যে পিত্তথলিতে পাথর। তাহলে আমরা একটু এবার ওনার পিত্তথলিটা কেটে দেখবো। সাধারণত যে কোনো পিত্তথলি ওপেন করলেই পিত্ত রস বের হয়। কি বের হয়? অর্থাৎ হলুদ রঙের পানি। হলুদ রঙের পানি বাদে কিছুই থাকবে না। যদি কিছু থাকে, একটা বালুকণার মতো যদি কিছু পাওয়া যায়, সেটাই রোগ। ক্লিয়ার? অনেকের ক্ষেত্রে ছোট পাথর থাকে, অনেকের ক্ষেত্রে অনেক বড় পাথর থেকে, ভিন্ন ভিন্ন কালারের থাকে, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু এটা দেখি। প্রথমেই এই যে পিত্তরস বেরোচ্ছে না, হলুদ কালারের পানি, এই যে স্টোনগুলো খুব ছোট ছোট স্টোন আছে। এই যে দেখেন, এই যে স্টোনগুলো দেখতেছেন, অনেক স্টোন, তাই না? এই যে ভিতরে দেখেন এত ছোট ছোট স্টোন, অথচ এটা উপসর্গ তৈরি করছিল, ওনার ব্যথা ছিল, হসপিটালেও ভর্তি ছিল, তাই তো? কিন্তু আমাদের রোগীদের সাধারণ একটা ধারণা যে ছোট পাথর থাকলেই সে ভালো, নিরাপদ, উপসর্গ থাকে না। এই জন্য আমাদেরকে প্রায় প্রশ্ন করে থাকেন যে স্যার, আমার রোগীর যে পিত্তথলিতে পাথর পাওয়া গেল, সেটি কি সাইজে ছোট না বড়? আসলে তারা আশ্বস্ত হতে চায় এটা শুনে যে তাদের পাথরটা সাইজে ছোট, কিন্তু কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। সেটা কেমন? ছোট পাথর বেশি রিস্কি বা ঝুঁকিপূর্ণ, যেহেতু এই পাথরটা ইজিলি থলি থেকে নালিতে যেতে পারে। এখন থলিতে আছে রোগ একটা, যখন নালিতে যাবে রোগ হবে 2টা, থলির এবং নালিতে। সেটি যদি আরও নিচে নেমে যায়, অর্থাৎ প্যানক্রিয়াসের ভিতরে দিয়ে যায়, তখন অনেক সময় প্যানক্রিয়াটাইটিস করে, তখন রোগ হয় 3টা। আবার বড় পাথরগুলো কিন্তু ইউজুয়ালি থলি থেকে নিচে নামতে পারে না, যত সমস্যা করবে সব থলির ভিতরেই করবে। তাহলে আমি যদি 2টা পাথরের ভিতরে কম্পারেটিভ চিন্তা করি, কোনটা বেশি খারাপ? ছোটটা, ডেফিনেটলি ছোটটা। হ্যাঁ, বড় পাথরগুলোরও অন্য কিছু সমস্যা আছে, যেমন
পিত্তথলির ভিতরে গিয়ে আটকে গিয়ে পুষ তৈরি করতে পারে, পেকে যেতে পারে, সেটা আলাদা, কিন্তু তার থেকে ছোটো পাত্র বেশি সমস্যা। আমরা সেকেন্ড পেশেন্ট, এটা একটু ওপেন করলাম, ওনার বয়স মাত্র 28, শারমিন, 28 বছর বয়স। আমরা এবার শারমিনের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো। যে দেখলেন আগেরটা অনেক পাথর দেখলেন ছোট ছোট, হয়তো এখানে দেখা যাবে আবার ভিন্ন ধরনের। এটাই অনেকেই প্রশ্ন করেন যে স্যার পিত্তথলির পাথরের অপারেশন কি আপনি নিজের হাতে করেন কিনা? সবই আমি নিজেই করি, ঠিক আছে, যে কারণে সবগুলো একসাথে করে আমি দেখাই। এই যে দেখেন পিত্তথলিটা রস বের হচ্ছে না, রস বের হচ্ছে, এই যে খুব বেশি পাথর নাই। আবার দেখেন 2টা স্টোন দেখলেন না? আবার আগের রোগীর অনেকগুলো ছোট ছোট স্টোন ছিল। কম্পারেটিভলি এটি একটু বড় পাথর, কিন্তু এটাও তাদেরকে সমস্যা করতেছিল, তাই তো? আলহামদুলিল্লাহ, আশা করছি সমস্যাগুলো চলে যাবে। এবার আমরা যাব সম্পাকতার। আমরা জানি যে, যেটা আগেই বলছিলাম, যে যে কোনো রোগীর পিত্তথলিতে শুধুমাত্র হলুদ রঙের পানি পাওয়ার কথা। আমরা যে 2টা ওপেন করেছি, শুধু হলুদ রঙের পানি কোনোটাই ছিল না, ছিল না? ঠিক আছে, এবার আমরা সবারটাই কিন্তু দেখবেন হলুদ রঙের পানি বের হচ্ছে। অনেক সময় এমনও হয় যে হলুদ রঙের পানি পাওয়া যায় না, পুষ পাওয়া যায়, সেটাকে বলি আমরা পিত্তথলির ফোঁটা। এটা আবার কি পাচ্ছি দেখেন, বাবা কেন বলেন বড় পাথর থেকে? আচ্ছা আচ্ছা, অনেক বড় বড় 3টা পাথর, তাই না? দেখেন এক একটা, এটার আবার কালার ভিন্ন। এর অপারেশনটাও বেশ একটু টাফ ছিল। উনি হসপিটালে 2বার ভর্তি হয়েছে এর আগে, তাই না? ব্যথার জন্য 2বার হসপিটালে ভর্তি হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আর হয়তো এই সমস্যাটা থাকবে না। খুব চমৎকারভাবে আমরা এই সার্জারিটা শেষ করেছি। এবার আমরা একটু তানজিনা, জানি তানজিনা রুগীর এটা পাথর না, এটা বেসিক্যালি পলিপের সার্জারি হয়েছে। পলিপের সার্জারির পরে আমরা, উনি খুবই সাহসী পেশেন্ট। ওনার এর আগে 6 থেকে 7বার অপারেশন হয়েছে, বিভিন্ন অর্গানে, পেটে কয়েকবার হয়েছে। তারপর আবার উনি, আমি বলেছি অনেক দিন ধরে ফলো আপে ছিল, আমি বলছিলাম যে ফলো আপেই থাকেন, তারপরও তারা যেভাবেই হোক অপারেশন করবে। পলিপ থাকলে যেটা হয়, সবচেয়ে সাইকোলজিক্যাল একটা স্ট্রেস পড়ে রোগীর উপর, মনে করে যে এটা কখন ক্যান্সার হবে, টার্ন করবে। কিন্তু আমরা সবসময় একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে পলিপ যদি 10 মিলিমিটারে না পৌঁছায়, তাহলে সেটি ভয়ের কোনো কারণ নেই। কারণ 10 মিলিমিটারে না হওয়ার আগ পর্যন্ত সেটি ক্যান্সারে যাবে না। কিন্তু রোগীদের সমস্যা হয়, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের কথা শুনে 3 মিলিমিটার হলেও রোগী চিন্তা করা শুরু করে দেয়, ঘুম বন্ধ করে দেয়, অ্যাংজাইটিতে ভুগতে থাকে। আমরা ওনারটা জানি যে পলিপ, আমরা একটু ওনারটা ওপেন করে দেখি যে ওনারটা কী সমস্যা ছিল। পলিপ অনেক সময় কাটার পরে দেখাও যায় না, অনেক ছোট থাকে। না, ওনার ভিতরে পাথর ছিল, দেখছেন নাকি? এই যে দেখেন, যে গাঢ় পাথরগুলো গলে গেছে, এই যে চাপে দিয়ে, এই যে দেখেন, এই যে পলিপ কেমনে বুঝবেন? এই যে দেখেন, দেখছেন ওয়ালের সাথে লাগানো আছে। এই হলো গলব্লাডার পলিপ। গলব্লাডার পলিপ নিয়ে এটুকুই বলবো, যদি কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে শনাক্ত হয় পলিপ, সেটি ভয়ের কোনো কারণ নেই, যতক্ষণ পর্যন্ত পিত্তথলির পলিপ 10 মিলিমিটারে না পৌঁছায়। ঠিক আছে, তবে এটা ঠিক, আপনি প্রথমবার আল্ট্রাসোনোগ্রাম করলেন, সেখানে পলিপের সাইজ আসলো 3 মিলিমিটার বা 4 মিলিমিটার। 3 মাস পরে করলেন, আসলো 8 মিলিমিটার। 10 মিলিমিটারে পৌঁছায় নেই, বাট একটা জিনিস তো প্রমাণিত যে এটা সাইজে বড় হচ্ছে, তখন গ্রাজুয়ালি বাড়ছে, তখন অপারেশন করে ফেলতে হবে, কারণ এটা সাইজে অবশ্যই 10 মিলিমিটার পৌঁছবে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই যে পলিপের কারণে আমরা অপারেশন করছি, কিন্তু এর ভিতরে আরো কিছু ছোট ছোট স্টোন ছিল। কি ছিল? স্টোন ছিল। এই যে স্টোনগুলো আমরা যখন ক্রাশ করছি, গলব্লাডারকে ধরে চাপ দিয়ে নিয়ে আসি, তখন ক্রাশ হয়ে পাথরগুলো গলে গেছে, এগুলো স্টোন ছিল, যেটা আপনাকে বলছিলাম যে ছোট ছোট, এই যে দেখেন, এই যে জি, এই সেইগুলো, এই যে দেখেন ধুলিকণার মতো, এই যে রসের ভিতরে। তাহলে আপনি বুঝতে পারলেন, তাই না? জি জি, প্যানক্রিয়াটাইটিস হতেও পারে, সবার হবে এমন না, আমরা সব সম্ভাবনা থেকে কথাগুলো বলি। লাস্ট পেশেন্ট শাহাদাত। সবসময় মনে রাখবেন যে মহিলাদেরও পাথর হতে পারে, আবার পুরুষেরও পিত্তথলিতে পাথর হতে পারে, কিন্তু পুরুষের থেকে মহিলাদের পিত্তথলিতে পাথরের সংখ্যা বা অনুপাত অনেক বেশি। বলা হয় 3 জন মহিলার বিপরীতে মাত্র 1 জন পুরুষের, অর্থাৎ 3:1। এর কারণ হচ্ছে মহিলাদের শরীরে 2টো হরমোন থাকে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টিন। এই 2টো হরমোন এই পাথর তৈরির জন্য অনেকটা ভূমিকা পালন করে। কিন্তু সমস্যা হচ্ছে পুরুষদের পিত্তথলির পাথর বেশি সমস্যা, কারণ এই অপারেশনটা বেশি জটিল। মহিলাদের পাথর হয় বেশি, ডেফিনেটলি সমস্যাও হয়, কিন্তু তাদের অপারেশন কিন্তু কম্পারেটিভলি অনেক সহজ পুরুষদের থেকে। পুরুষদের পিত্তথলির পাথরের অপারেশন অলওয়েজ ডিফিকাল্ট। উপসর্গ থাকুক বা না থাকুক, করলেই সেটা কিছু না কিছু সমস্যা পাওয়া যায়। যেমন আজকে যাদের অপারেশন করলাম, এর ভিতরে পুরুষ কয়জন? 2 জন, মহিলা 3 জন, তাই না? কিন্তু এই পুরুষ 2 জনেরটাই কিন্তু বেশি কঠিন ছিল। ঠিক আছে, আমরা সর্বশেষ শাহাদাত রোগীর পিত্তথলিটা একটু ওপেন করে দেখি যে ওনার অপারেশন আমরা কেন করছিলাম। আর শাহাদাত রোগীর কে আছে, কি সমস্যা হইতেছিল ওনার? ব্যথা হইতে। তাহলে দেখেন তো আপনার ছেলের পিত্তথলির ভিতরে কি ছিল।
আমরা এই যে দেখেন দেখতে পারতেছেন জি কি এগুলো সুপারির মতো দেখা যাচ্ছে তাই না? বাড়ির মধ্যে, জি। আপনি পান খান নাকি? না সাদাত খায় নাকি? না আচ্ছা যাই হোক ওইটা এমনিই বললাম আর কি, পানের সাথে পিত্তথলি পাথরের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের প্রত্যেকের অপারেশন অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে শেষ হয়েছে। 6 ঘন্টা পরে সবাই বাসায় যেতে পারবে। এবং পরবর্তী নির্দেশনা কি, এটাই তো আপনাদের প্রশ্ন তাই না? প্রথমে আমরা বলি 6 ঘন্টা পরে প্রথমে পানি দিয়ে খাবারটা শুরু করা, তারপরে একটু সেমি সলিড অর্থাৎ একটু জাউ এই ধরনের খাবার, তারপর থেকে স্বাভাবিক খাবার শুরু করবে। তবে একটা কথা আমরা বলি যে অপারেশনের পরের 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়াটাই ভালো। যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, ঘি ডালনা দিয়ে তৈরি করা খাবার 7 দিন না খাওয়াটাই বেটার। তাহলে খাবে কি, কম ঝাল মশলা দিয়ে শাক সবজি মাছ মুরগি খেতে পারবে, বেশি করে পানি খাবে। ঠিক আছে, আর 7 দিন পরে ছোটো ছোটো কয়েকটি স্টিচ দেওয়া আছে, সেটি আপনার স্থানীয় কোনো একটা ক্লিনিকে গিয়ে সেলাইগুলো কেটে নেবেন। ভেরি সিম্পল। স্যার এখানে আসা লাগবে না? না, এখানে আসার দরকার নেই। এখানে এই পিত্তথলি পাথর অপারেশনের পরে স্যার, ফলো আপে থাকার কোনো স্যার দরকার নেই। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, আমি কি এটা জার্নিটা করতে পারবো? অবশ্যই অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমি সেটার উত্তর দেবো। আপনি যেভাবে বললেন স্যার, এরপর আপনার প্রশ্ন থাকার কারণ না, কারণ এত সুন্দর করে কেউ গুছিয়ে বলেন না না, আমার দায়িত্ব হচ্ছে অপারেশনটা করলাম কি পেলাম আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলা। কারণ একটা অপারেশন শুধু সার্জারি করাটাই একটা অপারেশন না, আমি স্যার একটা প্রশ্ন মানে একটা অপারেশনের অনেকগুলো অংশ। অপারেশনের জন্য রোগী রোগ শনাক্ত করা, তাকে প্রিপেয়ার করা, তার আগে কাউন্সেলিং করা, অপারেশনটা সুন্দরভাবে শেষ করে সেই বিষয় নিয়ে রোগীর লোকজনদের সাথে কথা বলা যে আমরা কী কী করলাম কী পেলাম। জি স্যার, টোটাল এটা একটা প্রক্রিয়া। জি স্যার, আমি বলছি এক যে মাস ছিলাম স্যার, স্যার এক এই মাস বসে আছিলাম। আমার বাইসটা মাসুদ, ও আচ্ছা মাসুদ স্যার, স্যার আমি বলছে যে স্যার এই উমরায় গেছে, স্যার উমরা থেকে আসবে। আচ্ছা, না আমি প্রায় যাইনি, আমি লিভার ট্রান্সপ্লান্টেশনের ট্রেনিং করতে গেছিলাম, জি। ডিগ্রি নিতে গেছিলাম আমার। ওকে, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে স্যার, পেরেছেন। আমি বলতেছিলাম যে আগামী 2-3 দিনের মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি চলে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন যেটা হতে পারে যে একটু তৈলাক্ত বা ভারী খাবার খেলে একটু পেটটা ফাঁপা লাগতে পারে। এই বমিটা যে হইতেছে, এটা তো বন্ধ হয়ে যাবে স্যার? এগুলো কিছুই না, এগুলো সিম্পলি এখন অপারেশনের পরে যেহেতু রোগীকে প্যাথিডিন নামক একটা ঔষধ দেওয়া হয় ব্যথা কমানোর জন্য, এই প্যাথিডিনের সাইড ইফেক্ট হিসেবে অনেকের একটু নৌশিয়া বা ভমিটিং হতে পারে। ভেরি সিম্পল, প্যাথিডিনটা সিঙ্গেল ডোজ দেওয়া হয়, এরপরে আর ব্যথা বমি থাকবে না, আর ব্যথা এমনি চলে যাবে। ঠিক আছে? জি স্যার।